গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু। রাজসাক্ষী মামুন ছাড়াও হাজির ১৫ আসামি। হত্যা মামলায় খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে। ঠিকাদার ঝুঁকে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালের বৃষ্টিতে চরম ভোগান্তিতে কর্মজীবী মানুষ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট। মতামতের জন্য রাজনৈতিক দলের কাছে পাঠানো হলো জুলাই সনদের খসড়া। নির্বাচনের আগেই কিছু প্রস্তাব বাস্তবায়নের সুপারিশ। পাহাড়ে বেড়ে চলেছে চাঁদাবাজি। টাকার অঙ্কে বছরে প্রায় ৭০০ কোটি। ৪ সশস্ত্র সংগঠনের কোন্দলে এক বছরে নিহত ৪৫ জন। যুদ্ধবন্ধের শর্তে ইউক্রেনকে আরও ভূমি ছাড় দেওয়ার প্রস্তাব রাশিয়ার। জেলেনস্কির সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনার গোলের ঝড়। প্রিমিয়ার লিগে বড় জয় ম্যান সিটির। জার্মান সুপার কাপের শিরোপা বায়ার্নের। সংবাদ দুপুরে দেখছিলেন সুনামগুলো। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে ষষ্ঠ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন গুলিবিদ্ধ আব্দুস সামাদ। তিনি একজন সবজি বিক্রেতা। আজও আরও কয়েকজনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এছাড়াও সকালে রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ার আরও ৩ মামলায় ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। তার কাছ থেকে বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব। সাবরিনা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শেখ হাসিনা মামলার সাক্ষ্য গ্রহণের বিষয়ে বিস্তারিত জানাবেন এবং অন্যান্য মামলার অবস্থা কেমন দেখছেন? অতসী, আজকে এই জুলাই আগস্ট হত্যাযজ্ঞের যে নির্দেশ দেওয়া অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে যে সাক্ষ্য গ্রহণ, সেটি কিন্তু আজকে চতুর্থ দিন এবং ইতোমধ্যে কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আজকে সাক্ষী হিসেবে এসেছেন একজন সবজি বিক্রেতা, যিনি নাম হচ্ছেন আব্দুস সামাদ। তিনি কিন্তু এখন সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি মূলত উত্তরাতে যে গণহত্যার সময় আসলে যা যা হয়েছে তা তিনি যেহেতু প্রত্যক্ষদর্শী ছিলেন, তার সামনে যেভাবে গণহত্যার সময় কে কিভাবে মারা গিয়েছে বা কি কি অবস্থা ঘটেছে বা তিনি যদি দেখে থাকেন যে কারো নির্দেশে আসলে কোন পুলিশ কর্মকর্তার নির্দেশে আসলে এই গণহত্যাটি ঘটেছে, সেগুলোই আসলে আজকে সাক্ষ্য হিসেবে সাক্ষী হিসেবে তিনি আজকে বলবেন। এবং পরবর্তীতে কিন্তু শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আইনজীবী অর্থাৎ আমির হোসেন, তিনি কিন্তু পরে জেরা করবেন এবং এভাবেই সাক্ষ্য গ্রহণ কিন্তু চলে আসে। আপনাকে একটু যদি মনে করে দিতে চাই যে এর আগের দিন কিন্তু রিনা মুর্মু এবং একে মইনুল হক, যিনি একজন সাংবাদিক ছিলেন, তিনি সাক্ষ্য দিয়েছেন এবং তাদের ঘটনাতে আবু সাইদ যে হত্যার ঘটনা, সেটি আসলে উঠে এসেছিল এবং পরবর্তীতে কিন্তু সেখানে আমির হোসেন জেরাও করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় আজকেও সাক্ষ্য গ্রহণ চলছে। তো আজকে মূলত 2 জন আসলে সাক্ষ্য দিবেন। এখন আব্দুস সামাদ সাক্ষ্য দিচ্ছেন এবং পরবর্তীতে আসলে কে সাক্ষ্য দেবেন সেটি যখন আমরা জানতে পারবো তখন আমরা আপনার মাধ্যমে আসলে জানাতে পারবো। তো এরপরে আরও যে মামলাগুলো আছে সেখানেও কিন্তু আজকে 15 জন আসামিদের হাজির করা হয়েছে এবং ইতোমধ্যে এখন সাক্ষ্য যখন চলছে তখন কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনও ট্রাইব্যুনালে হাজির রয়েছেন। তো যখন আসলে এই শুনানি বা সাক্ষ্য গ্রহণ শেষ হবে তখন আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে পরবর্তীতে আসলে কি নতুন তথ্য আসলে উঠে এসেছে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। অতসী। সাবরিনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেখ হাসিনা মামলার সাক্ষ্য গ্রহণের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন ও মামলা বাতিল চেয়ে আবেদনের শুনানি হবে
অক্টোবরে। হাইকোর্টের অবকাশকালীন ছুটি শেষে শুনানির দিন নির্ধারণ করেন আদালত। রোববার তার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এ আদেশ দেন। এর আগে গেল 11 আগস্ট এ মামলার শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষ ও খায়রুল হকের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আদালত মামলার শুনানির জন্য রোববার দিন নির্ধারণ করেছিলেন। গেল 24 জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তারেক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তারেক, খায়রুল হকের বিরুদ্ধে করা মামলা বাতিল ও জামিনের শুনানিতে কি বললেন আদালত, বিস্তারিত জানাবেন। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কিন্তু আসামি করা হয়েছে। আজকে সে মামলাটির যে আসামি পক্ষের আইনজীবীদের যে মামলাটি যাতে বাতিল করা হয় এবং তার জামিন যাতে মঞ্জুর করা হয় সেই আবেদনের প্রেক্ষিতে আজকে শুনানি হওয়ার কথা, কিন্তু আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে এই যে আদালতে এই শুনানিটি হওয়ার কথা হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশিদুজ্জামান রায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ জানায় যে এই আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এই শুনানির যে দিন সেটি হচ্ছে অক্টোবরে নিয়ে নেওয়া হয়েছে। এছাড়া আপনি জানেন কিন্তু গত মাসের 24 জুলাই কিন্তু তাকে ধানমন্ডির তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার আইনজীবীরা যেমনটি দাবি করেন যে তিনি গেল বছরের যে মামলাটিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে মামলাটিতে তিনি এখন কারাগারে আছেন সেই দিন তিনি পুলিশি হেফাজতে ছিলেন এবং 18 জুলাই অর্থাৎ গেল বছরের 18 জুলাই সেদিন তিনি পুলিশি হেফাজতে ছিলেন। একই সঙ্গে তার আইনজীবীরা যেমনটি বলছেন তিনি 81 বছর বয়স, তার শারীরিক নানা জটিলতা রয়েছে, সেজন্য কিন্তু তারা এই মামলাটি বাতিল এবং যাতে তাকে জামিন দেওয়া হয় সে আবেদন কিন্তু তারা করছেন। এছাড়াও আপনি জানেন আজকে কিন্তু অর্থ পাচারের মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জিকে শামীমের যে রায় খালাস দেওয়া হয়েছে সেই রায়ের স্থগিত চেয়ে কিন্তু রাষ্ট্রপক্ষ আবেদন করেছে এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে যেমনটি জানা যায় গেল 7 আগস্ট অর্থ পাচারের মামলায় 10 বছরের সাজা থেকে কিন্তু তাকে খালাস দেয় হাইকোর্ট। সেই খালাসের কেন দেওয়া হয় এবং যাতে খালাস না দিয়ে তার যে সাজা সেটি হচ্ছে বহাল রাখে সেজন্য কিন্তু আজকে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে। তো হাইকোর্ট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। অতসী সুজন, ধন্যবাদ আপনাকে। দর্শক, খায়রুল হকের বিরুদ্ধে করা মামলার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। তিনি হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। অর্থ পাচারের মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জিকে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে রোববার আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। এর আগে গেল 7 আগস্ট অর্থ পাচারের মামলায় 10 বছরের সাজা থেকে ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জিকে শামীমকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি ASM আব্দুল মবিন ও বিচারপতি জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে 2022 সালের 25 সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় জিকে শামীম ও তার 7 দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। মতামতের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদের খসড়া। দ্রুত মতামত দিতে বলেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে রাখা হয়েছে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে বিচার বিভাগ, প্রশাসন ও দুর্নীতি দমন পর্যন্ত সংস্কারের প্রস্তাব। খসড়ায় কিছু প্রস্তাব সুপারিশ বাস্তবায়নের কথা বলা হয়েছে সংসদ নির্বাচনের আগেই। আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নে 8 দফা অঙ্গীকারনামা সহ পূর্ণাঙ্গ খসড়া পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বিশ্লেষকরা বলছেন 24-এর গণঅভ্যুত্থানের দালিলিক ভিত্তি হিসেবেই বিবেচিত হচ্ছে এই সনদ।
খসড়ায় সনদের পটভূমি, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের ৮টি অঙ্গীকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার স্থান পেয়েছে। পটভূমিতে উল্লেখ করা হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণাপত্র, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর ট্র্যাজেডি, ২০১৮ সালের কোটা আন্দোলন সহ বিগত সরকারের গুম, খুন ও নির্যাতনের ঘটনাও। কোন দল কোন বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সেটিও স্পষ্ট করা হয়েছে। অঙ্গীকারনামায় বলা হয়েছে, জাতীয় সনদ ঐকমত্যের ভিত্তিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের দলিল হিসেবে বাস্তবায়ন নিশ্চিত করা হবে। সংবিধানে অন্তর্ভুক্ত হবে এর বিধান, নীতি ও সিদ্ধান্ত। অন্য আইনে ভিন্ন কিছু থাকলেও প্রাধান্য পাবে সনদের বিধান, প্রস্তাব ও সুপারিশ। এ সংক্রান্ত যে কোনো প্রশ্নের চূড়ান্ত মীমাংসার এখতিয়ার থাকবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। বৈধতা কিংবা জারির কর্তৃত্ব নিয়ে আদালতে তোলা যাবে না প্রশ্ন। খসড়ায় উল্লেখ করা হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, শহীদ পরিবারকে সহায়তা এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার বিষয়। অবিলম্বে বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো সংসদ নির্বাচনের আগেই সম্পূর্ণ করবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খসড়ার ভাষা, শব্দচয়ন ও বাক্য গঠনে সংশোধনী থাকলে আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে জমা দিতে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোকে। কয়েকদিনের মধ্যেই এ নিয়ে মতামত প্রত্যাশা করছে কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের পাঠানো জুলাই সনদের খসড়া ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যা বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনো বাড়ছে। এ অবস্থা আরও কয়েকদিন চলবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। আমরা তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানবার চেষ্টা করব। শুভ, যমুনায় ২৪ ঘন্টায় কি পরিমাণ পানি বেড়েছে এবং বন্যা পরিস্থিতি নিয়ে কি বলছে পানি উন্নয়ন বোর্ড, জানাবেন। অতসী আসলে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলেই কিন্তু এই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সেই হারটা একটু কমেছে। গত কয়েকদিন যে হারে পানি বৃদ্ধি পাচ্ছিল, যে প্রতি ২৪ ঘন্টায় আসলে ২৩ সেন্টিমিটার ২২ সেন্টিমিটার করে, কিন্তু এটা কিন্তু গতকালকে থেকে এসে কিন্তু এই হারটা কমেছে। আজকে কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে মাত্র ৭ সেন্টিমিটার এবং কাজীপুর যে পয়েন্টটি রয়েছে যমুনা নদীর, সেই পয়েন্টে পেয়েছে ৪ সেন্টিমিটার। ফলে পানি বৃদ্ধির হারটা কমার সঙ্গে সঙ্গে পানি উন্নয়ন বোর্ড বলছে যে এই হারে, মানে কমতি হারেই কিন্তু আরো কয়েকদিন হয়তো পানি বৃদ্ধিটা অব্যাহত থাকবে। এরপরে পানিটা একটা স্থির অবস্থা আসবে, এরপরে কিন্তু পানি কমতে থাকবে। যার ফলে তারা বলছেন যে আসলে বন্যা নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত হবার কিছু নেই। তবে চরাঞ্চলে মানুষ কিন্তু তারপরও আতঙ্কিত। তারা বলছেন যে বন্যার সঙ্গে সঙ্গে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ে ভাঙন এবং অনেক মানুষ পানিবন্দী হয়। তো এই অবস্থা নিয়ে আসলে এখন চরাঞ্চলে কি অবস্থা বিরাজ করছে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। যে যমুনা অধ্যুষিত চরাঞ্চলে কাওয়াকলা ইউনিয়ন পরিষদের যে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আছেন এখন দায়িত্বে, মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভুঁইয়া, আমরা একটু তার সঙ্গে। যমুনার চরে এখন কি অবস্থা? যমুনার চরের মধ্যে নিম্ন অঞ্চলগুলা পানিতে প্লাবিত হয়েছে। অনেক জমির ফসলাদি নষ্ট হয়ে গেছে, বিশেষ করে আমন ধান, রবি শস্য নষ্ট হয়ে গেছে। চরাঞ্চলের যে নিম্ন অঞ্চল, এগুলা যতটুকু পানি হয়েছে এই পানিতে অনেকটা বিনষ্ট হয়ে গেছে। অনেক জায়গায় ভাঙন ধরেছে, অনেক জায়গায় কি করা গবাদি পশুর খাদ্যের অভাব পড়েছে, সিনারি গুলো নষ্ট করে হয়েছে। হ্যাঁ, বিভিন্ন দেখা যাচ্ছে আরেকটু পানি যদি হয় তাহলে দেখা যাচ্ছে চরাঞ্চলের জন্য অত্যন্ত খারাপ দৃষ্টি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এছাড়া আমি আসলে অতসী আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে আসলে যে যমুনা নদীর যে বিপদ সীমা, কিন্তু আসলে সেই সিরাজগঞ্জের বিপদ সীমা ধরা হয় ১২.৯০ মিটার এবং সেটা কিন্তু এখন পানির সমতল রেকর্ড হয়েছে ১২.৫৪ মিটার। ফলে বিপদ সীমার ৩৬ সেন্টিমিটার নিচেই কিন্তু এখনো আছে এবং কাজীপুর পয়েন্টে কিন্তু বিপদ সীমা থেকে ৭২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি যে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস আছে, তারা কিন্তু বলছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে মজুদ রয়েছে তাদের শুকনো খাবার, ২৮০০ প্যাকেট শুকনো খাবার এবং নগদ টাকা সহ কিন্তু তারা প্রস্তুত রয়েছেন। অথচ এই ছিল আসলে যমুনার পানি বৃদ্ধির আমার কাছে সর্বশেষ তথ্য। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সে সম্পর্কে সর্বশেষ আপডেট জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পানি ২৪ ঘন্টায় কমেছে ১৭ সেন্টিমিটার। এতে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠতে শুরু করেছে। যদিও এখনো পানির নিচে চরাঞ্চলের ২,০০০ হেক্টর জমির ফসল। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক,
পানিবন্দী মানুষের সহায়তায় কোনো উদ্যোগ দেখছেন কিনা আমাদের জানাবেন। অতসী গেল 15 দিন আগে কিন্তু ভারতের ফারাক্কা বাঁধের সবকটি গেট খুলে দেওয়ার পরপরই কিন্তু হঠাৎ করে পদ্মার চরাঞ্চল এবং আশপাশে যে এলাকাগুলো আছে সবগুলো প্লাবিত হয়ে ডুবে যায়। প্রায় 12 থেকে 14,000 মানুষ পানিবন্দী হয়ে পড়ে এবং প্রচুর দুর্দশা নেমে আসে ওই এলাকার মানুষের মধ্যে। এবং কি অনেক ঘরবাড়ি এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে রয়েছে প্রায় কয়েক হাজার হেক্টর ফসলি জমি। এতে কিন্তু মানুষজন একেবারে কিন্তু দুর্দশার মধ্যে দিন যাপন করছে। কৃষকরা বলছেন তাদের যে বর্তমান আউশ ফসল সহ বিভিন্ন রকম ফসল শাকসবজি ছিল সে সব ফসলগুলো কিন্তু পানির নিচে দীর্ঘদিন নিমজ্জিত থাকায় কিন্তু একেবারে পচে নষ্ট হয়ে যাবে। এছাড়াও কিন্তু যারা বানভাসী মানুষ ছিলেন তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ তারা পাচ্ছে না, এটি অভিযোগ করছেন। তবে ত্রাণ কর্মকর্তার কার্যালয় থেকে আমাদেরকে বলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে এবং প্রস্তুত করা হচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বারদের মাধ্যমে তারা কিন্তু ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে তাদেরকে ত্রাণ সহায়তা এবং আনুষঙ্গিক যে প্রয়োজনীয় জিনিস দরকার সেগুলো তারা তাদেরকে সরবরাহ করবে। এছাড়া কিন্তু এখন যেহেতু পানি কমছে, এই পানি কমার মধ্যে এবং দীর্ঘদিন পানিবন্দী থাকার কারণে কিন্তু মানুষজন একেবারে কিন্তু এখন আতঙ্ক বিরাজ করছে। পদ্মাপাড়ের মানুষের মধ্যে বিভিন্ন রোগ বালাই ছড়িয়ে পড়েছে, বিশেষ করে চুলকানি, ঘা সহ ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। তারা বলছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে তারা কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছে না। এই চিকিৎসা সেবা না পাওয়ার কারণে কিন্তু একেবারে দুর্ভোগ চরমে, অনেকে কিন্তু মানবতার জীবন যাপন করছে একরকম। এছাড়া গত 2 দিন ধরে চাঁপাইনবাবগঞ্জে যে পদ্মা, মহানন্দা এবং পুনর্ভবা নদী ছিল, সব নদীগুলোতে পানি ধীরে ধীরে কমে আসলে কিন্তু ক্ষতর চিহ্ন এখন কিন্তু ফুটে উঠেছে। অনেকে বাড়ি ঘর ভেঙে নিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন, আবার কিন্তু ঘরবন্দি মানুষজন কিন্তু তারা কিন্তু চাঁপাইনবাবগঞ্জ শহর এবং কি শিবগঞ্জ উপজেলা যেসব এলাকা বাঁধের আশপাশে তারা কিন্তু আশ্রয় নিয়েছিলেন, তারা কিন্তু ফিরে যাবে আর কয়েকদিনের মধ্যে। কিন্তু যেসব বাড়িগুলো ভেঙে গেছে তারা কিন্তু চিন্তায় আছে কিভাবে তারা বাড়িঘর মেরামত করবে এবং বসবাস কিভাবে করবে। তারা বলছেন প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পায়নি। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত এগিয়ে আসেনি, এবং যে গুটি কয়েক প্রতিষ্ঠান এগিয়ে এসেছে তারাও কিন্তু অপ্রতুল ত্রাণ দিয়েছে। তবে এই মুহূর্তে তাদের প্রয়োজন বেশি করে চিকিৎসা সেবা এবং ভাঙন প্রতিরোধ। তারা বলছে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এই যে ফারাক্কার বাঁধ নিয়ে যে জটিলতা একটি ছিল সেটি তারা নিরসন করার জন্য বলছে। কারণ ভারতে যখন পানি বেশি হয়ে যায় তখন তাদের পানি যখন অপ্রয়োজনীয় হয়ে পড়ে তখন তারা কিন্তু পানি ছেড়ে দেয় এবং বাংলাদেশিদেরকে ভাসিয়ে দেয়। তো এই ছিল অতসী আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিদেশ বাংলাদেশ মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শতাধিক ছবি সরানো হয়েছে। শুক্রবার এ নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে সব মিশনকে সরাসরি নির্দেশ না দিয়ে কয়েকজনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাদের বলা হয়েছে অন্য মিশন প্রধানদের জানিয়ে দেবার জন্য। তবে লিখিত বা ইমেইলের কোনো আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়নি। টেলিফোনে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর এমন নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে বিদেশে বাংলাদেশের মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির শতাধিক ছবি সরানো হয়েছে। এছাড়াও অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহীর কাদিরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ডক্টর ইংলিশ কোচিং এর মালিক মুনতারেসুল আলম অনিন্দ ও তার 2 সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সকালে নগরীর বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা করে। এ মামলায় গ্রেপ্তার 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করার কথা জানান বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ। এর আগে শনিবার ভোর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে অনিন্দ ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ। পাহাড়ে চাঁদাবাজি রীতিমতো শিল্পে পরিণত করেছে সশস্ত্র গ্রুপগুলো। ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্প থেকেও কারো রেহাই নেই চাঁদার হাত থেকে। চাঁদাবাজি করে অর্থের পাহাড় গড়তে মরিয়া পাহাড়ের আঞ্চলিক 4টি সংগঠন। টাকার অঙ্কে চাঁদাবাজির পরিমাণ বছরে প্রায় 700 কোটি টাকা। চাঁদা না পেলে ঘটে হামলা, গুলি ও অগ্নিসংযোগের ঘটনা। আবার আধিপত্য বিস্তার নিয়েও জড়াচ্ছে সংঘাতে, যেখানে বলির পাঠা সাধারণ পাহাড়ি বাঙালি। গেল বছরে তাদের অভ্যন্তরীণ কোন্দলে নিহত 45 জন। বিস্তারিত শাহাদাত নিশাতের অনুসন্ধানে।
নীল আকাশে সাদা মেঘের ভেলা, নিচে সজীব স্নিগ্ধ পাহাড়। এই তো রাঙামাটি। কর্ণফুলী নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এটি। লঞ্চঘাট আর বাজার প্রতিদিনের কাকডাকা ভোর স্থানীয়দের জন্য মোটেও প্রশান্তির নয়। এখানকার সকালটাই শুরু হয় চাঁদা দিয়ে, কাউকে দৈনিক ভিত্তিতে, আবার কাউকে দিতে হয় মাসিক চুক্তিতে। বড় ব্যবসায়ীদের চুক্তি বাৎসরিক হারে। শহরের সিএনজি অটোরিকশা চালকদেরও রাস্তায় চলতে দিতে হয় চাঁদা। পাহাড়ি এলাকায় যাতায়াতে মাসে গুনতে হয় 1200 টাকা। টোকেন না থাকলে গাড়ি আটকে রেখে 10 থেকে 15,000 টাকা জরিমানা আদায় করা হয়। আমাদের চাঁদা না দিলে হয়তো দেখা যায় অনেক সময় ড্রাইভারদেরকে নিয়ে গিয়ে মারধর করে। অটোরিকশা চালকদের সংগঠন বলছে, চাঁদা না দেয়ায় অপহরণের শিকারও হতে হয়েছে অনেককে। রতন মানে অপহরণ হওয়ার পর ওর গাড়িও এখনো হদিশ নাই, ওকেও পাওয়া যাচ্ছে না। আজ পর্যন্ত মামলার অগ্রগতি কি সেটা আমরা জানি না। পাহাড়ি সশস্ত্র সংগঠনের চাঁদার হাত থেকে রক্ষা পায়নি মসজিদও। সম্প্রতি আসাম বস্তি এলাকায় উপজেলা মডার্ন মসজিদ নির্মাণের সময় অস্ত্রধারীরা এসে কাজ বন্ধ করে দেয় এবং 40 লাখ টাকা চাঁদা দাবি করে। পরে 25 লাখ টাকায় রফা করে কাজ শুরু করেন ঠিকাদার। বছরে প্রায় 45 লাখ টাকা চাঁদা দিয়ে মোবাইল ফোন টাওয়ারগুলো সচল রাখতে হয় কোম্পানিগুলোকে। চলতি বছর দ্বিগুণ চাঁদা দাবি করেছে সশস্ত্র সংগঠনগুলো। তাতে অস্বীকৃতি জানানোয় খাগড়াছড়ি ও রাঙামাটিতে 24টি টাওয়ার ভেঙে দেয় সশস্ত্র বাহিনীরা। গোয়েন্দা তথ্য বলছে, কয়েকটি ভাগে চাঁদা দিতে হয় পাহাড়ি সশস্ত্র বাহিনীদের, যার মধ্যে রয়েছে সাধারণ চাঁদা, যেখানে প্রতিটি পরিবারকে বসবাসের জন্য দিতে হয় 400 থেকে 500 টাকা। ছোট দোকানদারকে গুনতে হয় 4000, আর মোবাইল ফোন টাওয়ারের জন্য দিতে হয় 2.5 লাখ টাকা। বাজারে কেউ এক ছড়া কলা বিক্রি করলে দিতে হয় 30 টাকা, আর বাগানের মালিক হলে 8 থেকে 10,000 টাকা। যানবাহন চলাচলের লাইসেন্সের চেয়ে জরুরি চাঁদার রিসিট। চাঁদার হাত থেকে রেহাই নেই সরকারি প্রকল্পের ঠিকাদারদেরও। প্রতিটি প্রকল্পে 8 থেকে 10% দিতে হয় চাঁদা। শুধু ব্যবসা করতেই নয়, গ্রামের সালিশেও চাঁদা দিতে হয় পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীকে। এভাবে বছরে 700 কোটি টাকা চাঁদা আদায় করছে পাহাড়ের সক্রিয় 4টি সশস্ত্র সংগঠন, ইউপিডিএফ ডেমোক্রেটিক, জেএসএস ও জেএসএস সংস্কার। নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে কেএনএফ। এমন চাঁদাবাজিতে শুধু বাঙালি নয়, পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও অতিষ্ঠ। তখন সেনাবাহিনী যখন চলে যাবে তখন তো আমি অসহায় হয়ে পড়ি, তখন আমার বাধ্য হয়ে আমার চাঁদা দিতে হয়। চাঁদা দিলে তো এখানে আমি থাকতে পারবো না। চাঁদার জন্য আধিপত্য বিস্তারে মুখোমুখি পাহাড়ি সংগঠনগুলো। তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতে হুমকির মুখে সাধারণ মানুষের জীবনযাত্রা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল 1 বছরে ইউপিডিএফ এর সঙ্গে জেএসএস এর সংঘাতে প্রাণ হারায় 42 উপজাতি ও 3 বাঙালি। আহত হয় 57 জন, যাদের বেশিরভাগ নিরীহ বাঙালি। সাবেক এক ইউপিডিএফ সদস্য জানান, চাঁদা না দিলে এখানে কেউই কোনো কিছু করতে পারবে না। সবসময় চাঁদা দিতে হবে, বাৎসরিক বলেন, ব্যবসা করলে দিতে হবে, আর গাড়ি সারালেও দিতে হবে। আমি যতগুলো অস্ত্র ওখানে দেখছিলাম, আর বাংলা সিনেমাদের ভিতরে ওই রকম অস্ত্রই নাই আসলে। রাঙামাটি জেলা প্রশাসক দেশ টিভিকে জানান, পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি নতুন নয়, তবে তা শক্ত হাতে দমনের কাজ করছে সরকার। কিছু সন্ত্রাসী গ্রুপের তৎপরতা বেড়েছে মর্মে আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি। তবে আমাদের নিরাপত্তা বাহিনী সহ সকলের সমন্বিত প্রচেষ্টার কারণে সেটা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নেগেটিভলি খুব বেশি এফেক্ট করতে পারেনি। একই সঙ্গে পাহাড়ি বাঙালি সংঘাত দূর করে দেশের স্বার্থে সরকার কাজ করছে বলেও জানান জেলা প্রশাসক। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই রাঙামাটি পর্যটকদের হৃদয় ছুঁলেও স্থানীয় বাসিন্দাদের মন বিষাদে ভরা। এখানে অবাধ চাঁদাবাজির বিস্তরে অনেকটাই অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তাই তো স্থানীয় পাহাড়ি বাঙালিদের দাবি, অচিরেই সরকারের নজর পড়বে এই রাঙামাটির দিকে। সাদাত নিশাদ, দেশ টিভি, রাঙামাটি। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে ঝরেছে মুষলধারে বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। শুধু বৈরী আবহাওয়াই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে নিত্যদিনের যানজট। এতে সময় মতো কর্মস্থলে যেতে বেগ পেতে হয় কর্মজীবীদের। রাজধানীর সড়ক ব্যবস্থার দীর্ঘমেয়াদী উন্নয়ন ছাড়া দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া কঠিন বলেই মনে করছে সাধারণ মানুষ। ফাহিম ইউসুফের রিপোর্ট।
রাজধানীতে ভোরের মেঘাচ্ছন্ন আকাশে রোববার সকাল থেকেই অঝোরে ঝরে বৃষ্টি, আবার বেলা বাড়তেই দেখা মেলে রোদের তীব্রতা। কর্মব্যস্ত ঢাকায় সাধারণ মানুষ পড়ে ভোগান্তিতে। স্কুলগামী শিক্ষার্থী সহ অফিসগামী মানুষের দুর্ভোগ পৌঁছে চরমে। জনদুর্ভোগে বাড়তি মাত্রা যোগ করে রাজধানীর চিরচেনা যানজট। ঘন্টার পর ঘন্টা বসে থেকে সময় মতো পৌঁছাতে পারছেন না নির্দিষ্ট গন্তব্যে। সড়কে দেখা যায় অতিরিক্ত যানবাহনের চাপ, সঙ্গে যোগ হয় উল্টো পথে যান চলাচলের হিড়িক। গণপরিবহন সংকটের কারণে ভোগান্তিতে পড়ছেন অফিসগামী মানুষ। যানজট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান কর্মজীবী মানুষ। প্রচণ্ড যানজট, অফিস সময় দেখা যায় যে প্রত্যেকটা সিগন্যালে অনেক সময় ধরে বাসগুলো আটকে থাকে, আর বৃষ্টি হলে তো দুর্ভোগের শেষ নেই। ঢাকা শহরে যারা থাকেন অ্যাকচুয়ালি বসবাসই একটা অযোগ্য হয়ে গেছে যানজটের জন্য। আমাদের ধৈর্য নাই, যদি আমাদের যেহেতু রোড 1 ওয়ে 2 ওয়ে আছে, যদি আমরা যারা ড্রাইভার বা আছি যারা ড্রাইভিং করছে তারা যদি মানসিকতা থাকে যে আমি ধীরে সুস্থে 1 লেনে চালাবো, তাহলে যানজটটা একটু কম হয়। স্বল্প বৃষ্টিতে রাজধানীর সড়কে সৃষ্ট যানজট সমাধানে দীর্ঘমেয়াদী পদক্ষেপই পারে স্থায়ী সমাধান করতে বলে মত জনসাধারণের। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।